এই হুমকিগুলো যে আছে নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, সে কথা সরকারের একেবারে শীর্ষ পর্যায় থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, এবং এখন এসে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বা জুলাইয়ে যারা সম্মুখ সারির নেতৃত্ব তাদের নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আগে কেন হলো না? শরীফ ওসমান হাদির উপরে হামলার ঘটনায় আমি স্পষ্টতই যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের গোয়েন্দা ব্যর্থতা আছে, এটা অস্বীকার করে কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু সেই ঘটনাগুলিকেই দেখি যেগুলি ঘটে, আর যেগুলি গোয়েন্দা সাফল্যের কারণে ফয়েল করা সম্ভব হয়, ঠেকিয়ে দেওয়া যায়, সেগুলি তার আমরা দেখি না। সো ওই দৃষ্টিতে ওই আলোচনাটা হয় না। এখন আমাদের অনেকগুলি দুর্বলতা, যেমন সরকারের এন্ডে বা আইনশৃঙ্খলা বাহিনীর এন্ডে অনেক জায়গায় অনেকের তৎপরতার জায়গায় ঘাটতি আছে হয়। সেখানে আমি শুধু আপনাকে এর ডিটেইলে যাওয়া সম্ভব নয়, এতটুকু বলি যে অনেক কিছু কিন্তু এর মধ্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অনেকের সঙ্গে গোয়েন্দা সংস্থা থেকে যোগাযোগ করা হয়েছে, কথা বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবার ওসমান হাদির ঘটনায় আপনি যদি খেয়াল করেন, খুব টেকনিক্যালি যদি খেয়াল করেন, ধরুন আপনি যেই মানুষগুলি ওসমান হাদির উপরে আক্রমণ করেছে তারা কিন্তু তার সঙ্গেই কয়েকদিন ধরে ঘুরছিল। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, ইভেন শুক্রবার সকালবেলাও ওই ব্যক্তিরা তাকে SMS দিয়েছে তার মোবাইলে যে ভাই আজকে আপনার সঙ্গে থাকতে চাই। উনিও অ্যালাউ করেছেন, বিকজ তার সঙ্গে কয়েকদিন ধরে এই করসপন্ডেন্সটা হচ্ছিল। তারা নিয়মিত আপনার ওসমান হাদির অফিসে আসছিলেন, তার সঙ্গে ক্যাম্পেইনে নানান জায়গায় অংশ নিচ্ছিলেন। সুতরাং একটা সুপরিকল্পিতভাবে একটা সুযোগ নিয়েছে। সেই পরিকল্পনাটা ইনফ্যাক্ট ওসমান হাদি বা তার আশেপাশের লোকজনও বুঝতে পারেনি। গোয়েন্দা সংস্থারও ব্যর্থতা রয়েছে, তবে অনেকগুলি ক্ষেত্রে কিন্তু গোয়েন্দা সংস্থা তাদের সাফল্য আছে এখানে। তারা অনেকগুলি ঘটনা ইতিমধ্যে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন যেটা হচ্ছে যে ওসমান হাদির ঘটনাটা আপনি যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, আগে কারণে আসলে এটা আগে থেকেই এক ধরনের পরিকল্পনার মধ্যে আছে। এই প্রোটোকলটা, যেই প্রোটোকলের বিষয়ে আজকে বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে, পুলিশের পক্ষ থেকে হয়তো 2-1 দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলির কাছে একটা প্রোটোকল দেয়া হবে, যেই প্রোটোকলে বেসিক্যালি ওনারা যারা বিশেষ করে নির্বাচনে যারা প্রার্থী, তারা জনসংযোগ করবেন, তাদের বাসাবাড়িতে, চলাচলের পথে এবং সাইবার স্পেসে তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য কী কী ধরনের পদক্ষেপগুলি নিতে হবে সে বিষয়ে এক ধরনের নির্দেশিকা থাকবে। অপরদিকে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যে সমস্ত নেতারা আছেন তারা এবং নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলি পর্যায়ক্রমে। আরেকটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কিভাবে ফয়সাল করিম মাসুদ, যিনি প্রধান সন্দেহভাজন, তিনি জামিন পেলেন, সেটা যেমন একটা প্রশ্ন। কিন্তু অনেক ক্ষেত্রে যারা এই ধরনের আসামি তারা জামিন পাওয়ার পরেও পুলিশের নজরদারিতে থাকেন, জেল গেটে আবারও নতুন মামলা দেওয়া, আবারও আটক করার ঘটনা বহু বাংলাদেশের নজির রয়েছে। তাহলে তার জামিন পাওয়ার পরে নজরদারির ব্যাপার বা এই ধরনের একজন চিহ্নিত অপরাধী তিনি আসলে কি করছেন, কোথায় যাচ্ছেন, সেটার ব্যাপারে কি নজরদারি কিছুই ছিল না? দেখুন, উনি একজন চিহ্নিত অপরাধী আমরা এখন যেভাবে বলছি, ওনার এর আগের অপরাধ কিন্তু কোনো হত্যাকাণ্ডের ঘটনায়, কোনো রাজনৈতিক সরাসরি হালকা মামলা নয়, এই ধরনের ঘটনায় গিয়ে উনি অ্যারেস্ট হন নাই, বা সেই জায়গায় ওই অর্থেই আমরা যেভাবে একজন আততায়ী হিসেবে তাকে এখন যেভাবে দেখছি সে বিবেচনায় উনি ছিলেন না। এরকম বহু উদাহরণ দিতে পারবো যেখানে আওয়ামী লীগের বা ছাত্রলীগের কোনো পদে থাকা মানুষ বহুবার জামিন পাওয়ার পরে বের হতে পারেনি, তার বিরুদ্ধে হয়তো কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই, ধরুন জামিন প্রথম কথা হচ্ছে জামিন কিভাবে পেলেন। আপনি তো নিজে কোর্টে প্র্যাকটিস করেন, আপনি জানেন জামিন যে সমস্ত আইনজীবীরা তার পক্ষ হয়ে লড়েছে, জামিন উপযোগী মনে করেছে, হয়তো কোর্ট দিয়েছে। কখনো কখনো আপনি নিজে দেখেছেন না যে আমাদের আইন উপদেষ্টা নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন একটি কোর্টের জামিন নিয়ে। সো সে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক, আমি বলবো যে আদালত কি করেছেন সেটা নিয়ে প্রশ্নটা করছি না, প্রশ্ন করছি যে এরপরে আসলে সরকার কি করলো যখন এই মানুষটা বেরিয়ে আসলো। আমি বলছি, আমি সেই জায়গায় বলছি, আমি তো ওসমান হাদির এই ঘটনায় যে পার্টিকুলারলি এই ঘটনার ক্ষেত্রে যে গোয়েন্দা ব্যর্থতা খানিকটা রয়েছে এটা আমি অ্যাডমিট করছি, এখানে ঢাকা দেওয়ার কিছু নেই। যদি গোয়েন্দা সাকসেসফুলি হতো তাহলে তো এই ঘটনাই ঘটতো না। সুতরাং এখানে কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করার সুযোগ নেই। এই ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা রয়েছে, এইটা মানে আমাদের জন্য অনেক বড় ধরনের একটা আসলে লার্নিং প্রসেস হয়ে গেল, যে আমরা বুঝতে পারছি যে কী ধরনের আক্রমণ পর্যন্ত তারা করতে পারবে বা কী ধরনের পদক্ষেপ নেওয়া এর আলোকে নেওয়া যাবে। বাট আনফর্চুনেটলি আমি এখানে একটা বিষয় খুব উল্লেখ করা খুব জরুরি। ধরুন আজকে ওসমান হাদির ঘটনা বা নানান জায়গায় নানান বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় হামলা হওয়া, প্রার্থীদের উপরে বা জুলাই যোদ্ধাদের উপরে নানান জায়গায় আক্রমণ করার এই যে সাহস যারা দেখাচ্ছেন, আমরা তো অভ্যুত্থানের
2 মাস 3 মাস 6 মাস 9 মাসে এরকম ঘটনা ঘটতে দেখি নাই। কেন দেখি নাই? কারণ আমাদের অভ্যুত্থানের পক্ষের যে সমস্ত রাজনৈতিক শক্তি, এই রাজনৈতিক শক্তিগুলির মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্যে আমি বলবো যে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য একে অপরকে যেভাবে দোষারোপ করার মধ্য দিয়ে মাঝখানে একটা ভ্যাকুয়াম তৈরি করেছেন, সেই ভ্যাকুয়ামটার সুযোগ কারা নিচ্ছে সেটা আমরা কখনো কখনো ভুলে যাচ্ছি। এটা শুধুমাত্র ওই রাজনৈতিক দল এই ভোটের নির্বাচনে ভোটের রাজনীতিতে গেইন করার জন্য কখনো কখনো বর্ডারটাকে ক্রস করে যাচ্ছি। এটা আলটিমেটলি তাদের জন্য একটা শিক্ষার দুয়ার খুললো। ইভেন আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসেছেন, তারা কিন্তু প্রধান উপদেষ্টা বলার আগেই ওনারা বলেছেন যে আমরা কখনো কখনো লিমিট ক্রস করে যাচ্ছি, এই জায়গায় আমাদের সতর্ক হতে হবে।